আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তোমরা দোয়া করেছো, আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি হচ্ছে অন্যান্য টপিকের মতো প্রশ্নোত্তর পর্ব। সেই দিন এই মাঠ কবিতার ইতিপূর্বে দুটি ক্লাস আমি নিয়েছি। প্রথম ক্লাসটি আমি লেখক পরিচিতি এবং শব্দার্থ থেকে নিয়েছি। দ্বিতীয় ক্লাসটিতে লাস্ট ক্লাসে আমি এই কবিতাটি বিশ্লেষণ করেছিলাম। তো আশা করি আমার ক্লাসটা তোমরা সবাই মনোযোগ সহকারে শুনেছ এবং তোমরা এই কবিতাটি ভালো করেই বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার এই গত ক্লাসটি ভালো করে বুঝেছ, আজকের প্রশ্নগুলো দেখার পর তোমরা সবাই যারা বুঝেছ তারা এই প্রশ্ন উত্তরগুলো সাথে সাথেই দিতে পারবে। আর যারা ক্লাসটি ভালো করে বুঝো নাই, দেখো নাই, তারা কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো দিতে পারবেন না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি যে এই যে কবিতাটি সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশের এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। পরীক্ষায় এই কবিতা থেকে প্রায়ই প্রশ্ন আসে। সুতরাং তোমাদেরকে অবশ্যই অন্যান্য টপিক থেকেও একটু বেশি এই কবিতাটি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তো তোমরা যারা এখনও আমার ক্লাসটি ভালো করে শুনো নাই, ক্লাসটি শুনো এবং ভালো করে বোঝার চেষ্টা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমি কবিতা থেকে, লেখক পরিচিতি থেকে এবং শব্দার্থ থেকে বাছাই করে কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আমি এই ক্লাসটি সাজিয়েছি। তোমরা সবাই এই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা আমার ক্লাসটি শুনো এবং এই প্রশ্নগুলো তোমরা সবাই নোট করে ফেলো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো জ্ঞানমূলক প্রশ্নে আমরা প্রবেশ করি। প্রথম প্রশ্ন, রূপসী বাংলা কাব্যগ্রন্থের লেখক কে? প্রিয় শিক্ষার্থীরা, সবাই উত্তরটি জানো। রূপসী বাংলা কাব্যগ্রন্থের লেখক হচ্ছে কবি জীবনানন্দ দাশ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আগেও বলেছি যে লেখকের যে গুরুত্বপূর্ণ যে গ্রন্থগুলো তোমাদের লেখক পরিচিতির মধ্যে দেওয়া থাকে, তোমরা এই গ্রন্থগুলোর নাম তোমরা শিখে ফেলবে। কারণ যেই কোনো একটি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম উল্লেখ করে বলে রাখবে যে এই প্রশ্ন করবে যে এই গ্রন্থটির লেখককে, অথবা এই গ্রন্থটি লেখকের কাব্যগ্রন্থ নাকি প্রবন্ধ গ্রন্থ না নাটক, বা এরকম ধরনের প্রশ্ন থাকতে পারে। তো এগুলো থাকবে কখন? যখন আলাদাভাবে দেওয়া থাকে। আর যখন আলাদাভাবে দেওয়া না থাকে তখন শুধু থাকবে যে এই গ্রন্থটির লেখককে, অথবা নিচের গ্রন্থটির লেখক কোন কবি, এরকমভাবে দেওয়া থাকতে পারে প্রশ্ন। তো এই প্রশ্ন হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থের লেখককে, উত্তরটা হচ্ছে কবি জীবনানন্দ দাশ। তারপরের প্রশ্ন, জীবনানন্দ দাশ কিসের কবি? প্রিয় শিক্ষার্থীরা, জীবনানন্দ দাশ হচ্ছেন আধুনিক জীবন চেতনার কবি। লেখক পরিচিতির মধ্যে এই লাইনটা আছে। তারপরের প্রশ্ন, কোন ফুল শিশিরের জলে ভিজবে? কবিতাটার মধ্যে এই উত্তরটা দেওয়া আছে যে চালতা ফুল শিশিরের জলে ভিজবে। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কী? প্রিয় শিক্ষার্থীরা, যারা আগের ক্লাসটি ভালো করে শুনেছ তারা এই প্রশ্ন উত্তরটি পারবে। জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা হচ্ছে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। তিনি তার কবিতার মধ্যে প্রকৃতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য তিনি এমনভাবে উপস্থাপন করেন, তার কবিতা শুনলে আমাদের মধ্যে একটি রহস্যের বিষয় আমাদের মধ্যে তৈরি হয়। রহস্যময়ভাবে আমরা তার এই সৌন্দর্য আমরা আবিষ্কার করি এবং উপলব্ধি করতে পারি। যেই রহস্যময় সৌন্দর্যের গুণগুলো অন্যান্য কবিরা সহজে আমাদের সামনে উপস্থাপন করতে পারেন না, কিন্তু কবি জীবনানন্দ দাশ এগুলো রহস্যময়ভাবে আমাদের সামনে এগুলো উপস্থাপন করেন। তো এই জন্য হচ্ছে যে প্রকৃতির রহস্যময় সৌন্দর্যই হচ্ছে কবি জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা। পরের প্রশ্ন,
বেলা অবেলা কালবেলা কার লেখা? প্রিয় শিক্ষার্থীরা, আগের প্রশ্নটার মতোই, প্রথম প্রশ্নটার মতোই, যে বেলা অবেলা কালবেলা হচ্ছে কবি জীবনানন্দ দাশের লেখা। আরও প্রশ্ন থাকতে পারে এভাবে, যে ঝরাপালক কাব্যগ্রন্থটির লেখককে, অথবা ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থটির লেখককে, বনলতা সেন এটা কবি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নাকি নাটক নাকি, এরকম প্রশ্ন থাকতে পারে। ষাটটি তারার তিমির কাব্যগ্রন্থটির লেখক কি, অথবা ব্যতিক্রমধর্মী প্রশ্ন, কবিতার কথা কবি জীবনানন্দ দাশের এটা কি একটা কবিতা নাকি কাব্যগ্রন্থ, এরকমভাবে প্রশ্ন থাকতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই রচিত গ্রন্থগুলো তোমরা শিখে ফেলবে, তাহলে তোমরা সবগুলো উত্তর দিতে পারবে। পরের প্রশ্ন, সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি? এই কবিতার মধ্যে শুধু একটাই ফুলের নাম দেওয়া আছে, ফুলটার নাম হচ্ছে চালতা ফুল। তার মানে হচ্ছে সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম হচ্ছে চালতা ফুল। নক্ষত্রের তলে কিসে স্বপ্ন দেখবে? নক্ষত্রের তলে নদী স্বপ্ন দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কবিতার দ্বিতীয় লাইনের মধ্যে আছে, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। পরের প্রশ্ন, চালতা ফুল কিসের জলে ভিজবে? তোমাদের কবিতার মধ্যে আছে যে চালতা ফুল শিশিরের জলে ভিজবে। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের মাতার নাম কি? প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের লেখক পরিচিতি পড়ানোর সময় বলেছিলাম যে কবি জীবনানন্দ দাশের মাতার নাম হচ্ছে কবি কুসুম কুমারী দাস, অর্থাৎ তার মা নিজেও একজন কবি ছিলেন। তারপরের প্রশ্ন, জীবনানন্দ দাশ প্রধানত কি কবি হিসাবে পরিচিত? এই প্রশ্নের উত্তরটা আগে একবার গিয়েছে। কবি জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসাবে পরিচিত। এছাড়া তার যে উপাধিগুলো আছে আমি তোমাদেরকে বলেছিলাম, তিনি হচ্ছেন তিমির হননের কবি, তিনি হচ্ছেন রূপসী বাংলার কবি, এরকমভাবে আমি কতগুলো উপাধি তোমাদেরকে আমি বলেছিলাম আগে, তো তোমরা মনে রাখবে। তারপরের প্রশ্ন, সেই দিন এই মাঠ কি হবে না বলে কবি জানেন? এই কবিতার প্রথম লাইনটি হচ্ছে এটার উত্তর, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না বলে কবি জানেন। এরপরের প্রশ্ন, লক্ষ্মীটির তরে কে গান গাবে? প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্মীটির তরে লক্ষ্মী পেঁচা গান গাবে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তাহলে লক্ষ্মীটির তরে, তার মানে হচ্ছে লক্ষ্মী পেঁচা লক্ষ্মীটির তরে গান গাবে। এরপরের প্রশ্ন, এশিরিয়া ও বেবিলনীয় সভ্যতা এখন কি? প্রিয় শিক্ষার্থীরা, আমি আগের ক্লাসে বলেছিলাম যে এ পৃথিবীতে মানব সৃষ্ট অনেক সভ্যতা গড়ে উঠেছিল, কিন্তু কালের পরিক্রমায় এই সভ্যতাগুলো ধ্বংস হয়ে গিয়েছে। কিছু সভ্যতা এখনও আছে, আবার কিছু সভ্যতা মানুষ নতুন করে আবিষ্কার করছে। এভাবেই কিন্তু চলতেছে যে সভ্যতার এশিরীয় ও বেবিলনীয় সভ্যতা এখন কি, তার মানে হচ্ছে এশিরিয়া ও বেবিলনীয় সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই না। এরপরের প্রশ্ন, সভ্যতার একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে তার কি চলে? প্রিয় শিক্ষার্থীরা, ক্ষয়িষ্ণু মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংস হয়ে যাচ্ছে এরকম অবস্থা। তার মানে হচ্ছে সভ্যতার একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে তার বিনির্মাণ চলছে বা বিনির্মাণ চলে। এরপরের প্রশ্ন, সেই দিন এই মাঠ কবিতায় শীতের শিশির কোথায় পড়ে? প্রিয় শিক্ষার্থীরা, সেই দিন এই মাঠ কবিতায় শীতের শিশির চালতা ফুলের মধ্যে পড়ে। তারপরের প্রশ্ন, সেই দিন এই মাঠ কবিতায় কোন পাখির উল্লেখ আছে? প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতার মধ্যে একটি পাখির নাম দেওয়া আছে, এই পাখির ছবি সহ আমি তোমাদেরকে প্রথম ক্লাসে আমি উপস্থাপন করেছিলাম। এই পাখিটির নাম হচ্ছে লক্ষ্মী পেঁচা, যে পেঁচাটা হচ্ছে একটি শুভ এর প্রতীক। তার মানে হচ্ছে এই কবিতার মধ্যে যে পাখিটির নাম উল্লেখ রয়েছে ওই পাখিটির নাম হচ্ছে লক্ষ্মী পেঁচা। প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এছাড়াও অনেক প্রশ্ন তোমরা আরও পড়তে পারো। তো আপাতত তোমাদের এই ক্লাসের জন্য আমি এই প্রশ্নগুলি সাজিয়েছি। এরপরে তোমাদেরকে আমি অনুধাবনমূলক প্রশ্ন, আমি তোমাদেরকে কতগুলো প্রশ্ন আমি উত্তর সহ বলতেছি, তোমরা নোট করার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্নটা হচ্ছে, সেই দিন এই মাঠ কবিতায় সৌন্দর্যের অমরত্বের দিকটি কিভাবে প্রতিফলিত হয়েছে? প্রশ্নটা আবার মনে রাখো, সৌন্দর্যের অমরত্বের দিকটি কিভাবে প্রতিফলিত হয়েছে?
তার মানে হচ্ছে যেই সৌন্দর্যটা অমর হয়ে থাকে, এই সৌন্দর্যের দিকটি কীভাবে ফুটে উঠেছে। তার মানে হচ্ছে আমি দেখো তোমাদের কবিতার মধ্যে কিন্তু আমি বলেছিলাম যে অমর থাকাটা, এটা দুইটা জিনিস কবি বলেছেন। একটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, আরেকটা হচ্ছে মানুষের স্বপ্ন। এই দুইটা জিনিস কিন্তু অমর, এটা কিন্তু কখনো ধ্বংস হয় না। আর মানব সৃষ্ট যে সভ্যতা আছে, এই সভ্যতা কিন্তু কী হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এটা উত্তরটা তোমরা এভাবে দিতে পারো যে সেই দিন এই মাঠ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের স্বপ্নের অমরত্বের দিকটি প্রতিফলিত হয়েছে, বা সৌন্দর্যের অমরত্বের দিকটি প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতি এবং মানুষের স্বপ্নের বা স্বপ্ন বিষয়ে স্বপ্নের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। এভাবে তোমরা সাজাতে পারো। তো উত্তরটা তোমরা বিস্তারিত এভাবে দিতে পারো যে প্রকৃতির বিভিন্ন উপাদান, যেমন এই কবিতার মধ্যে দেওয়া আছে চালতা ফুল, তারপরে আছে তোমার লক্ষ্মী পেঁচা, তারপরে আছে চারিদিকে শান্ত বাতি, তারপরে আছে ভিজে গন্ধ, তারপর আছে মৃদু কলরব, খেয়া নৌকা। এই যে প্রকৃতির বিভিন্ন উপাদান আছে, এই প্রকৃতির বিভিন্ন উপাদানগুলো আমাদের এই যে প্রকৃতিকে সুন্দর করে তুলেছে, এবং এগুলো আমাদেরকে তার সৌন্দর্য আমাদের জন্য বিলিয়ে দিচ্ছে। আর এভাবেই প্রকৃতির এই সৌন্দর্যগুলো আমাদের জন্য বিলিয়ে দিয়েই তার অমরত্ব সে টিকে রাখছে, তার অমরত্বতা সে টিকে রাখছে। তার মানে হচ্ছে এগুলো চিরকাল এভাবেই টিকে থাকবে। বিভিন্ন সৌন্দর্য এগুলো আমাদের জন্য প্রদর্শন করে চিরকাল টিকে থাকবে। যেমন দেখো গাছে ফুল ফোটা, এটা কিন্তু আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে কিন্তু গাছে ফুল ফুটবে। তারপরে পাখির যে কিচিরমিচির, এগুলো কিন্তু আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। তারপর হচ্ছে যে আকাশের যে মেঘমালা, নদীর যে কলকল ধ্বনি, এই যে বিষয়গুলো আছে, প্রকৃতির যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এবং এইগুলোর মধ্য দিয়ে যে সৌন্দর্য, রহস্যময় সৌন্দর্য ফুটে ওঠে, এই ফুটে ওঠা সৌন্দর্যগুলো আমাদের জন্য এগুলো বিলিয়ে দিয়ে থাকে। আর এভাবেই কিন্তু তার অমরত্ব টিকে থাকে। আরেকটি বিষয় হচ্ছে মানুষ মানুষ কিন্তু স্বপ্ন দেখে, এবং এই যে স্বপ্ন যে দেখাটা, এই স্বপ্ন দেখাটা কিন্তু অমর হয়ে থাকে। মানুষ কিন্তু অনেক কিছু স্বপ্ন দেখে, এবং স্বপ্ন দেখার পর সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে, এবং এক পর্যায়ে সে এটাকে বাস্তবায়িতও করে। কিন্তু বাস্তবায়িত করার পর এই মানুষটা কিন্তু একদিন চলে যায়, কিন্তু মানুষটা চলে যাওয়ার পর তার যে বাস্তবায়িত যে স্বপ্নটা, এই স্বপ্নটা কিন্তু সারা জীবন থেকেই যায়। মানে স্বপ্নটা যেটা বাস্তবায়ন হয়ে থাকে, সেটা কিন্তু সারা জীবন থাকে। মনে করো মানুষ যে সৎ কাজগুলো করে, ভালো কাজগুলো যেগুলো করে, কল্যাণমূলক যে কাজগুলো করে, এগুলো কিন্তু মানুষের স্বপ্ন থাকে, এবং এগুলো স্বপ্নটাকে সে একদিন বাস্তবায়িত করার পরে কিন্তু মানুষটা কিন্তু চলে যায়, কিন্তু তার যেই কাজগুলো, তার যেই কর্মগুলো, কল্যাণময় যে কাজগুলো, এগুলো কিন্তু চিরজীবন বেঁচে থাকে। তো এটি এখানে বলা হচ্ছে যে এই যে কবিতায় যে সৌন্দর্যের কথা বলা হয়েছে, এই সৌন্দর্যগুলো অমর হয়ে থাকে কিভাবে, মানুষের স্বপ্নের মধ্য দিয়ে, কিভাবে প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের মধ্য দিয়ে এগুলো টিকে থাকে এবং এগুলো প্রতিফলিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবেই প্রশ্ন উত্তরটা তোমরা সাজিয়ে লিখবে, তোমাদের গাইড বই থেকে আরও ক্লিয়ার করে পড়বে। তারপরের প্রশ্ন দেখো, আমি চলে যাব বলে কথাটি কেন বলা হয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, কথাটি এই জন্য বলা হয়েছে, কবি তার জীবনের এক পর্যায়ে তিনি বুঝতে পেরেছেন যে তাকে চলে যেতে হবে, এবং তিনি এটাও বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, সবাইকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো কবি নিজেও বুঝতে পেরেছেন যে আমি একদিন চলে যাব, কিন্তু আমি চলে গেলে এই যে প্রকৃতির যে রহস্যময় সৌন্দর্য বিলিয়ে দেওয়া, সেটা কিন্তু থেমে যাবে না, সেটা কিন্তু থমকে যাবে না। প্রকৃতি কিন্তু তার চিরাচরিত নিয়মে আগে যেভাবে ছিল, এভাবে কিন্তু ভবিষ্যতে চিরাচরিত নিয়মে কিন্তু চলতে থাকবে, সেটা কিন্তু কখনো থমকে যাবে না, থেমে যাবে না। গাছে ফুল ফোটা কিন্তু বন্ধ হবে না, পাখির কিচিরমিচির কিন্তু বন্ধ হবে না, আকাশের মেঘমালা যে উড়ছে, এই মেঘমালা কিন্তু থমকে যাবে না। তারপর হচ্ছে নদীর যে কলকল ধ্বনি, নদীর যে স্রোত, এই স্রোত কিন্তু
সারা জীবন এভাবে বয়েই যাবে। তার মানে হচ্ছে কবি বোঝাতে চাইছেন যে আমি একদিন চলে যাব, আমি চিরস্থায়ী থাকবো না, কিন্তু আমি চলে গেলে কি প্রকৃতির এই যে রহস্যময় যে সৌন্দর্য, প্রকৃতির যে চিরপ্রবহমানতা, এই চিরপ্রবহমানতা কি একদিন থেমে যাবে? না। কবি বলতে চেয়েছেন যে এগুলো থেমে যাবে না, প্রকৃতি তার নিয়মে চলতে থাকবে। প্রকৃতি তার যেই এই রূপ, রস, গন্ধ আগে বিলিয়ে দিয়েছিল আমাদের জন্য, আমি চলে গেলেও এগুলো বিলিয়ে দিয়ে যাবে এবং এগুলোর রূপ, রস, গন্ধ ভবিষ্যতেও কিন্তু মানুষ ভোগ করতে থাকবে। এটাই কবি এখানে বলতে চেয়েছেন যে আমি চলে যাব বলে কথাটি কেন বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, পরের প্রশ্ন, এই নদী নক্ষত্রের তলে বলতে কবি কি বুঝিয়েছেন? সুপ্রিয় শিক্ষার্থীরা, এই নদী বলতে এখানে যদিও নদীকে ইঙ্গিত করা হয়েছে, কিন্তু এখানে এই নদী মানে নদী না, এই নদী মানে হচ্ছে এই মাঠ, এই সাগর, এই মহাসাগর, এই সবগুলোকে তিনি এই নদী বলতে চেয়েছেন। তার মানে হচ্ছে এই পৃথিবী, এই জমিন, এই সবগুলোই হচ্ছে নদী। আর নক্ষত্রের তলে বলতে এখানে নক্ষত্র বলতে তিনি এখানে নক্ষত্র মানে হচ্ছে আমরা জানি তারকা বা এই তারকাকে বুঝিয়েছেন, কিন্তু এখানে নক্ষত্র মানে কিন্তু তারকা না। এখানে নক্ষত্র মানে হচ্ছে যে এই যে বিস্তর যে আকাশের আকাশ। তো এই নদী নক্ষত্রের তলে মানে হচ্ছে যে এই বিস্তর আকাশের নিচে যেই জমিনটা রয়েছে, যে মাঠ রয়েছে, এটাকে বলেছেন। তার মানে হচ্ছে এই সম্পূর্ণ পৃথিবীটাকেই তিনি এখানে বলেছেন যে এই নদী নক্ষত্রের তলে বলতে কবি বুঝিয়েছেন যে এই সম্পূর্ণ পৃথিবীকে, যে পৃথিবীর মধ্যে অপার সৌন্দর্যের রহস্য নিহিত রয়েছে, যে পৃথিবীর মধ্যে মেঘমালাগুলো সবসময় উড়ে যায়, যে পৃথিবীর মধ্যে ভোরবেলা শরতের শিশির পড়ে, যে পৃথিবীর মধ্যে নদীর স্রোত সবসময় বয়ে যায়, তিনি এই পৃথিবীকেই এখানে বলেছেন যে এই নদী নক্ষত্রের তলে। এবং এই মাঠের মধ্যে যে মানুষেরা থাকে তারা বিভিন্ন স্বপ্ন দেখে, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করে। এটাই এখানে কবি বলতে চাইছেন যে এই নদী নক্ষত্রের তলে। পরবর্তী প্রশ্ন, কবি এশিরিয়া বেবিলনের উদাহরণ দিয়েছেন কেন? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কবিতার একেবারে শেষের লাইনের মধ্যে দুইটি সভ্যতার নাম তিনি বলেছেন। একটি হচ্ছে এশিরিয়া সভ্যতা, আরেকটি হচ্ছে বেবিলনীয় সভ্যতা। তো তিনি এই দুটি সভ্যতার উদাহরণ এই জন্য দিয়েছেন যে তিনি আমাদেরকে প্রমাণ করতে চেয়েছেন, আমাদের সামনে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে এই পৃথিবীতে প্রকৃতির যা কিছু রয়েছে সব কিছুই হচ্ছে চিরস্থায়ী। চিরস্থায়ী বলতে চিরপ্রবহমান, মানে এটা থাকবে, কিন্তু মানবসৃষ্ট যেই বস্তুগুলো আছে, মানবসৃষ্ট যেই সভ্যতাগুলো আছে, এই সভ্যতাগুলো কিন্তু স্থায়ী নয়, এগুলো ধ্বংসপ্রাপ্ত এবং এগুলো ধ্বংস হয়ে যাবে। তো তিনি এটাকে প্রমাণ করার জন্যই তিনি মূলত এশিরীয় এবং বিভিন্ন দুটি সভ্যতার উদাহরণ দিয়েছেন। পরের প্রশ্ন, পৃথিবীতে মানুষের শেষ পরিণতি বলতে কি বুঝো? প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীতে মানুষের শেষ পরিণতি বলতে বুঝিয়েছেন যে এই পৃথিবীতে মানুষ চিরস্থায়ী নয়, মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মানুষ ছাড়া যে প্রকৃতি রয়েছে, প্রকৃতি হচ্ছে স্থায়ী। প্রকৃতি সবসময় থাকবে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু মানুষ আগে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। তো এই কথাগুলো এখানে বলেছেন। পরের প্রশ্ন, এশিরিয়া ধুলো আজ বলতে কবি কী বুঝিয়েছেন? তো প্রিয় শিক্ষার্থীরা, এশিরীয় ধুলো আজ বলতে এই যে মানবসৃষ্ট সভ্যতা, এই সভ্যতার ধ্বংসকে তিনি বোঝাতে চেয়েছেন। এখানে দুইটি সভ্যতার ধ্বংস হয়ে যাওয়াটা তিনি এখানে বলেছেন। এশিরীয় সভ্যতা কীভাবে ধ্বংস হয়ে যাবে উনি বলেছেন, ধ্বংস হয়ে গিয়েছে, উনি বলেছেন যে এশিরীয় সভ্যতা ধুলোর সাথে মিশে গিয়েছে। তারপরে বলেছেন যে বেবিলন স্থায়ী হয়ে আছে, তার মানে হচ্ছে বেবিলন যে সভ্যতা, সেই সভ্যতা স্থায়ী হয়ে গিয়েছে, তার মানে ধ্বংস হয়ে গিয়েছে। তো এখানে এশিরীয় ধুলো আজ মানে হচ্ছে এশিরীয় সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে বলতে কবি কী বুঝেছেন? তার মানে হচ্ছে এশিরীয় সভ্যতা ধুলার সাথে মিশে গিয়েছে, তার মানে ধ্বংস হয়ে গিয়েছে। এরপরের প্রশ্ন, কবি চলে যাওয়ার কথা বলেছেন কেন, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, কবি চলে যাওয়ার কথা এই জন্য বলেছেন, কবি তার জীবনের শেষ পর্যায়ে তিনি আমাদেরকে ইঙ্গিত করেছেন, আমাদেরকে বুঝিয়েছেন যে আমার জীবনের শেষ পর্যায়ে আমি চলে এসেছি, আমি থাকব না। তো আমি থাকব না
কিন্তু প্রকৃতি যেটা আছে, প্রকৃতি কিন্তু থাকবে। প্রকৃতির মধ্যে যে সৌন্দর্য আছে, রহস্যময় সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটা থাকবে। তো আমি চলে যাব বিধায় যে এই রহস্যময় সৌন্দর্য থমকে যাবে, সেটা কিন্তু নয়। আমি একদিন চলে যাব, কারণ আমি এই পৃথিবীতে স্থায়ী থাকবো না। আমাকে পৃথিবীতে স্থায়ী থাকার জন্য আমি আমি পৃথিবীতে স্থায়ী থাকবো না, এবং এই পৃথিবীতে আমার মতো কেউ স্থায়ী থাকবে না। সবাইকে কিন্তু কী করতে হবে? চলে যেতে হবে। আর মানবসৃষ্ট আমার মতো মানবসৃষ্ট যত সভ্যতা আছে, এই সভ্যতাও কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই যে প্রকৃতির যে রহস্যময় সৌন্দর্য আছে, মানুষের যে স্বপ্ন আছে, এগুলো চিরকাল থাকবে, এগুলো অমরত্ব লাভ করবে, এটি এখানে বলেছেন। পরের প্রশ্ন, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে বলতে কবি কী বুঝিয়েছেন? প্রিয় শিক্ষার্থীরা, এটার ব্যাখ্যাটা আমি আগে বলেছি। এশিরীয় ধুলো আজ বলতে কবি কী বুঝিয়েছেন, আর এটা একই কথা। তার মানে হচ্ছে এশিরীয় যে সভ্যতা সেটা ধুলোয় মিশে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। আর বেবিলন যে সভ্যতা সেটা ছাই হয়ে গিয়েছে। ছাই হয়ে যাওয়া মানে হচ্ছে যখন কোনো কিছু পুড়ে একেবারে শেষ হয়ে যায়, তখন সেটা ছাই হয়ে যায়। তো উনি বলেছেন যে বেবিলন সভ্যতা এমনভাবে ধ্বংস হয়ে গিয়েছে, বেবিলন সভ্যতা এখন ছাইয়ের মতো হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে ধ্বংস হয়ে গিয়েছে, এটাই এখানে তিনি বুঝিয়েছেন। এর পরের প্রশ্ন, এশিরীয় ধুলো আজ বেবিলন ছাই হয়ে গেছে কেন? প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য ছাই হয়ে গিয়েছে কারণ আগে বলেছি যে মানবসৃষ্ট যা কিছু রয়েছে সেগুলো কিছু দিনের জন্য, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। এগুলো মানুষ তৈরি করেছেন তার নিজের জন্য, এবং এগুলো একদিন ধ্বংস হয়ে যায়। কিন্তু প্রকৃতির যা রয়েছে এগুলো কখনোই ধ্বংস হয় না, এগুলো থাকে। আর মানবসৃষ্ট যে সভ্যতা আছে এগুলো ধ্বংস হয়ে যায়, আবার নতুন করে মানুষ আবার তৈরি করে, আবার বিনির্মাণ করে। তো উনি বলেছেন এগুলো ছাই হয়ে গেছে কেন? কারণ এগুলো মানবসৃষ্ট সভ্যতা, এবং মানবসৃষ্ট সভ্যতা চিরস্থায়ী নয়। প্রিয় শিক্ষার্থীরা, তারপরের প্রশ্ন, খেয়া নৌকাগুলো চরের কাছে লাগানো বিষয়টি উল্লেখ করে কবি কী বোঝাতে চেয়েছেন? প্রিয় শিক্ষার্থীরা, খেয়া নৌকাগুলো চরের কাছে লাগানো বিষয়টি উল্লেখ করে কবি বোঝাতে চেয়েছেন যে এই যে প্রকৃতির যে রহস্যময় সৌন্দর্য, তার একটি উদাহরণ হচ্ছে যে সারা দিনের ব্যস্ততার পর সন্ধ্যার সময় পাখিরা তাদের তাদের যেই খাবারের যে ব্যবস্থা, তাদের যেই রুজি রোজগারের ব্যবস্থা, এটা করে সন্ধ্যার সময় তারা কী করে? বাসায় ফিরে। তাদের যেই বাসা আছে তারা ওই বাসায় যায়, এবং নদীর মধ্যে মাঝিরা নৌকা দিয়ে তাদের মালামাল আনা নেওয়া করার পর, তাদের ব্যস্ততার পর সন্ধ্যার সময় তারা তাদের নৌকাগুলো নিয়ে তারা কোথায় যায়? নদীর যেই চর আছে এই চরের মধ্যে তারা আসে। তো কবি এটা দ্বারা বুঝাতে চেয়েছেন যে প্রকৃতি যে এভাবে যে দিনের পর আবার রাতের পর আবার দিনের এক পর্যায়ে মানুষ তাদের কাজে যায়, বা প্রকৃতির বিভিন্ন বস্তু তাদের কাজে যায়, এবং সন্ধ্যার সময় তাদের কাজ শেষ করে তাদের বাসার দিকে ফিরে। এই যে প্রকৃতির এই যে রহস্যময় যে সৌন্দর্য, এই সৌন্দর্যের দিকটি তিনি এই লাইনের মধ্যে উপস্থাপন করেছেন। তার মানে হচ্ছে যে তিনি বলতে চেয়েছেন যে চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। এভাবে তিনি এই প্রকৃতির উপাদানের মধ্য দিয়ে তিনি প্রকৃতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য তুলে ধরেছেন। তো এই লাইনটা দ্বারা তিনি প্রকৃতির সৌন্দর্যকে তিনি বোঝাতে চেয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার জন্য দোয়া করবে। আমি মোটামুটি সুস্থ হয়েছি। তো তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকার চেষ্টা করবে সবসময়। আর দোয়া করো যে ভাইরাস আমাদের পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, খুব দ্রুতই যেন এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়ে যায়, খুব দ্রুতই যেন গবেষকরা এটার একটা সমাধান করতে পারেন। আর যদি এটার দ্রুত সমাধান না হয় তাহলে আমাদের জন্য অনেক ক্ষতির সম্মুখীন আমরা হব,
অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, মানসিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমরা সব দিক থেকে আমরা পিছিয়ে পড়ব। এবং আমাদের এটাও হতে পারে আমাদের সামনে হয়তো যদি এরকম অবস্থা চলতে থাকে আরও অনেক দিন, তাইলে এমন হইতে পারে যে আমরা বড় ধরনের একটা দুর্যোগের মধ্যে আমরা পড়তে পারি। তো সবাই দোয়া করো এটার যেন একটা সঠিক সমাধান হয়। এবং বাসায় থেকে তোমরা তোমাদের মা বাবার কথা মতো শুনো। আর তোমাদের এখন যেহেতু স্কুল বন্ধ, বাসায় তোমাদের পড়ার অনেক ব্যাঘাত হচ্ছে, তোমরা চেষ্টা করো তোমাদের পড়াগুলো এগিয়ে রাখার, যেন তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি এখন থেকেই নিয়ে নিতে পারো। পরীক্ষা আসলে যেন তোমরা ভালো করে পরীক্ষা দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আরেকটি টপিক নিয়ে আসব। কবিতা যেহেতু আজকে আমি এই ক্লাসে শেষ করিয়েছি, পরবর্তী ক্লাসে আমি তোমাদের গল্প থেকে অথবা প্রবন্ধ থেকে আমি তোমাদের ক্লাস নেব। এ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।